আজকের আলোচনার শিরোনাম মুক্তিযুদ্ধের রাজনীতি, 60-এর দশকের বিপ্লবী প্রজন্মের সমস্যা। আমরা মুক্তিযুদ্ধের সমস্যা আলোচনা করার জন্যই গতবারে এই মুক্তিযুদ্ধের রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল, শিরোনাম ছিল বাঙালির মুক্তিযুদ্ধ কারা গড়েছিল এবং কখন। এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম, তাতে 60-এর দশকের বিষয়টি এসেছিল যে 60-এর দশকের প্রজন্ম বাঙালির মুক্তিযুদ্ধের রাজনীতিটা গড়েছিল। মূলত ওই দশকেই হয়েছিল প্রধানতই, যদিও এই চিন্তাটা বা রাজনীতিটা শুরু হয়েছিল 50-এর দশকের শেষ দিকে, কিন্তু শেষ দিকে শুরু হয়েছিল আইয়ুবের সামরিক আইন কায়েমের আগে এটা শুরু হয়েছিল, এবং এটা আইয়ুবের সামরিক শাসন যখন কায়েম হয়, জারি প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে 58 সালে তো আইয়ুবের সামরিক শাসন হলো পাকিস্তানে। তারপর থেকে ভেতরে ভেতরে এই চিন্তাটা বিস্তার লাভ করছিল তরুণ প্রজন্মের ভেতরে। 60-এর দশকে এটা একটা পরিণত রূপ বা পরিপূর্ণতা পেল, এবং এইটা একটা স্পষ্ট রূপ নিয়েছিল 65-66-র পরে, বিশেষ করে 6 দফা এবং 14 দফা, মানে আওয়ামী লীগের 6 দফা এবং ন্যাপের 14 দফার পরে ওই সময়টাতে, এই সময়কাল থেকে এই চিন্তাটা আরও গতি পায়। এক্ষেত্রে 6 দফার ভূমিকাটা বেশি ছিল, কারণ 6 দফা পূর্ববাংলার স্বায়ত্তশাসন প্রশ্নে অনেক বেশি জোরালো একটা কর্মসূচি দিয়েছিল। মানে আওয়ামী লীগ বা শেখ মুজিবের যে 6 দফা, সেটা এর পরে ছাত্ররা, বামপন্থী ছাত্ররা, ছাত্র ইউনিয়ন যারা করতো, তারা তখনকার যে ন্যাপ নেতৃত্ব এবং গোপন কমিউনিস্ট নেতৃত্ব ছিল, তাদের উপরে প্রবল চাপ তৈরি করেছিল একটা স্বায়ত্তশাসনের একটা বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য। তো এই চাপের পরিণতি হচ্ছে ন্যাশনাল পার্টি বা ন্যাপের 14 দফা কর্মসূচি, যেটাকে আসলে ওই সময়কার তরুণ প্রজন্ম, অর্থাৎ বামপন্থী তরুণ প্রজন্ম, অর্থাৎ ছাত্র ইউনিয়নের যে মানে বামপন্থী রাজনীতির যারা বিশ্বাস করতো বা সমর্থক ছিল, তারা এটাকে আসলে গ্রহণ করে নাই। তারা 14 দফাকে দুর্বল কর্মসূচি মনে করত, এবং তাদের, যেটা আমি বলেছিলাম এর আগে, তাদের চাওয়া ছিল এমন একটা কর্মসূচি ন্যাপের পক্ষ থেকে দেওয়া, যে কর্মসূচিকে সামনে রেখে তারা স্বাধীনতার লক্ষ্যে রাজনীতি করবে। এই কর্মসূচি স্বায়ত্তশাসন, এটা স্বাভাবিক যে জনগণ পাকিস্তান এনেছিল, তারা পাকিস্তান ভাঙার রাজনীতি করবে না, এটাই স্বাভাবিক, বা প্রথমে সমর্থন করবে না। সুতরাং তাদের দরকার ছিল, এই তরুণ প্রজন্মের দরকার ছিল আগে একটা স্বায়ত্তশাসনের কর্মসূচি, যারা আড়াল নিয়ে তারা অগ্রসর হবে। সেই যুগে একটা খুব বড় সমস্যা পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই যেটা বাঙালির চোখে ধরা পড়েছিল, সেটা হচ্ছে বাঙালি জাতি এবং পূর্ববঙ্গের প্রতি জাতিগত এবং আঞ্চলিক যে বৈষম্য বা যে বঞ্চনা পাকিস্তান সরকার করেছিল, সেইটার অভিজ্ঞতা থেকেই এখনকার মানুষ স্বায়ত্তশাসনের রাজনীতি দিকে বেশি ঝুঁকে পড়ে, স্বায়ত্তশাসনের প্রয়োজন বেশি বোধ করতে থাকে। এটার ফলে 54 সালে যে নির্বাচনটা হলো, যাতে যুক্ত ফ্রন্ট 21 দফার ভিত্তিতে বিপুল বিজয় অর্জন করে, ম্যান্ডেট লাভ করে, সেখানে মূল ইয়েটা ছিল স্পিরিট বা ভাব প্রেরণা, যে ভাব মানুষ যেটা ছিল, সেটা কিন্তু স্বায়ত্তশাসন। এই স্বায়ত্তশাসনের প্রশ্নটাই তখন কেন্দ্রীয়, প্রথমে ভাষা প্রশ্ন ছিল, বাংলা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, এর পরবর্তীকালে হচ্ছে ইয়ের প্রশ্নটা চলে আসে সামনে, মানে স্বায়ত্তশাসনের প্রশ্ন আরও বেশি সামনে আসে। এবং এটা ভিত্তিতে একসময় আওয়ামী লীগ কেন্দ্র ক্ষমতায় 21 দফা তাদের ইয়ে ছিল, মানে ম্যান্ডেট ছিল। এটা নিয়ে তারা প্রথমে 54 সালে 20 তারিখে, 20 ডিসেম্বর, সোহরাওয়ার্দী পাকিস্তানের আইনমন্ত্রী হলেন। এই 21 দফা না থাকলে, আওয়ামী লীগের এই বিজয় না হলে, তার এই সুযোগ সোহরাওয়ার্দী পেতেন না। যাই হোক, গিয়ে তারা যেটা করেছিলেন সেটা তো স্বায়ত্তশাসনের পক্ষে যায় নাই। তারপর 56 সালে সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হলেন, এবং এই সময় ভাসানীর সঙ্গে স্বায়ত্তশাসন প্রশ্নে তীব্র মতবিরোধ দেখা দিল। তার সঙ্গে পররাষ্ট্রনীতির প্রশ্ন তো ছিলই। তো এই দুটো
প্রশ্নে যে দ্বন্দ্বটা দেখা দেয় সেটার পরিণতি হচ্ছে 57-তে আওয়ামী লীগ ভেঙে ন্যাশনাল পার্টি গঠন। যাই হোক, কিন্তু 66-তে গিয়ে দেখা যাচ্ছে যে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটাকে তখন বামপন্থী ছাত্ররা ভাসানীর সঙ্গে ঠিক ওইভাবে তখন তো অঙ্গ সংগঠন ছিল না, এটা ছিল ভাসানীর যে ন্যাপ তার সঙ্গে সংশ্লিষ্ট, ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল পরোক্ষভাবে হলো ছাত্র ইউনিয়ন। এই ছাত্র ইউনিয়নের কর্মীদের দাবি ছিল খুব স্পষ্ট জোরালো একটি স্বায়ত্তশাসন কর্মসূচি, যেটাকে সামনে রেখে তারা অগ্রসর হবে। এবং স্বাভাবিকভাবে এই প্রজন্মের, বিশেষ করে এইটা মানে বামপন্থী এবং বিপ্লবী যে প্রজন্ম, যারা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখত আমাদের দেশে, তাৎক্ষণিক তখনকার কর্মসূচি হিসাবে তারা চিন্তা করত জনগণতন্ত্র, জনগণতান্ত্রিক পুরো বাংলা, তারপরে হচ্ছে সমাজতন্ত্রের দিকে সেটা অভিমুখ থাকবে, একসময় সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত হবে। এই ধরনের যে চিন্তাটা ছিল সেইটাকে তারা নিয়ে অগ্রসর হওয়ার জন্য স্বায়ত্তশাসনের একটা কর্মসূচি চেয়েছিল। কিন্তু 14 দফা ন্যাপ থেকে দেওয়া হলো 14 দফা কর্মসূচিকে তারা সেইভাবে গ্রহণ করতে পারে নাই, যেটা আমি বলেছিলাম। আর অন্যদিকে ন্যাপের যে নেতৃত্ব ছিল, যারা কমিউনিস্ট ছিল, তারা বেশি জোর দিত শ্রেণী সংগ্রামের উপরে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, তাদের অর্থনৈতিক দাবি দেওয়া, এগুলো ছিল তাদের মুখ্য কর্মসূচি। এগুলো নিয়ে তারা কাজ করতে চাইতো এবং তারা মনে করতো এইভাবেই জনগণকে সংগঠিত করে এক সময় সমাজতান্ত্রিক বিপ্লব হবে। পরবর্তী সময়ে তো বিপ্লবের প্রশ্ন দ্বিধা বিভক্তি দেখা দিল। মস্কোপন্থী যে কমিউনিস্টদের যে অংশ, তারা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্র উত্তরণের যে তত্ত্ব সোভিয়েত থেকে তখন দেওয়া হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন থেকে কুশচভ যে তত্ত্বটা হাজির করেছিলেন, সেটা তারা গ্রহণ করলো। অন্যদিকে এর বিপরীতে একটা অংশ, ছাত্রদের প্রভাবটা বেশি কাজ করেছিল। ছাত্রদের মধ্যে এই প্রত্যাখ্যানটা এলো তীব্রভাবে, এই শান্তিপূর্ণ সংগ্রাম, শান্তিপূর্ণভাবে সমাজতন্ত্র উত্তরণ, এসব প্রশ্নে তারা এই জিনিসটাকে প্রত্যাখ্যান করলো। ফলে এই লাইনটাকে তারা চাচ্ছিল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন সমাজে। অন্যদিকে তাদের মধ্যে পুরো বাংলার স্বাধীনতার যে চিন্তাটা কাজ করছিল, সেটা অবশ্যই একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে সম্ভব সেটা তারা বুঝতো এবং সেই কারণে তারা আরও বেশি করে সশস্ত্র সংগ্রামের পক্ষে ছিল। এই অংশটার প্রভাবটা গিয়ে পার্টির মধ্যে পড়ে এবং পার্টির মধ্যে একটা অংশ, কমিউনিস্ট পার্টি আর কি, চীনপন্থী হয়ে যায়। এর ধাক্কাটা আবার ন্যাপের পরে যায়, পরে গিয়ে ন্যাপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মৌলানা ভাসানীর নেতৃত্বে প্রধান অংশটা গেলেন, প্রধান অংশটা গেল হচ্ছে এরা চীনপন্থী হলো। অন্যদিকে মস্কোপন্থী একটা অংশ, মুজাফফরের অধীনে মুজাফফর ন্যাপ হিসাবে পরিচিত, ওই অংশটা শান্তিপূর্ণভাবে যে রাজনীতি, সোভিয়েতের যে রাজনীতি, সেটার অনুসারী হিসেবে থাকলো। এখানে এরা আওয়ামী লীগের সমর্থক রাজনীতিটা করত। আর ভাসানীর নেতৃত্বাধীন অংশটা, এটা কমিউনিস্ট পার্টির প্রভাবে যে অংশটা চীনপন্থী ছিল, সেই কমিউনিস্ট পার্টির প্রভাবে যখন পার্টি বিভক্ত হয়ে গেল, তখন সেই অংশটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীনে মানে প্রভাবান্বিত হয়ে একটা চীনের প্রতি দুর্বল যে লাইন, সেটা অনুসরণ করলো। চীন ছিল পাকিস্তানের ঐক্য এবং সংহতির পক্ষপাতী তখন সমর্থক। সুতরাং এরা এমন কোনো আন্দোলন করতে প্রস্তুত ছিল না যে আন্দোলন পাকিস্তানের ঐক্যকে মানে দুর্বল করতে পারে, ভাঙার তো প্রশ্ন ওঠে না। সুতরাং কমিউনিস্ট পার্টি, চীনাপন্থী কমিউনিস্ট পার্টি যতদূর সম্ভব চেষ্টা করেছিল জাতীয় প্রশ্নকে এড়িয়ে চলতে। তাও তারা ছাত্রদের চাপে 14 দফা কর্মসূচি দিল, কিন্তু সেটা নিয়েও তারা জনগণের মধ্যে যে সেভাবে কাজ করবে সে কাজটি করে নাই। তারা গোটা কাজটাকেই যতদূর সম্ভব এড়াতে চেয়েছে। জাতীয় প্রশ্নটা আসলে কমিউনিস্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তারা শ্রেণী, শ্রমজীবী মানুষ, তাদের রাজনীতিটাই মানে তাদের রাজনীতি মনে করতো। এদের যে কোনো দেশ আছে, জাতি আছে, এই বোধটা তাদের মধ্যে কাজ করতো না। তারা সমস্ত পৃথিবীর মানুষকে এক কাতারে ফেলতো। সেখানে দুইটা শ্রেণী দেখতো, একটা শাসক, একটা শাসিত, একটা শোষক, একটা শোষিত, ধনী আর গরিব, এই বিভাজনে দেখতো। সেখানে বাঙালি কি, অবাঙালি কি, সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কি, আর মানে উপমহাদেশের জনগণ কি, এইভাবে তারা মনে করতো যে সব মানুষই সমান। ওইখানে হচ্ছে তার মধ্যে হলো যে সর্বহারা নিপীড়িত মানুষ সব সমান, সব এক, এদের মধ্যে জাতিগত বিভাজন এগুলো গৌণ বিষয়, এভাবে চিন্তা করতো। রাষ্ট্রটা ছিল তাদের কাছে একটা ইউনিক, যে রাষ্ট্রটা পাওয়া যাবে তার মধ্যে তারা কাজ করবে। কিন্তু রাষ্ট্র যে জাতি বা সমাজের অভিব্যক্তি হিসেবে, তার রক্ষা ব্যবস্থা হিসেবে যে একটা রাষ্ট্র
গড়ার যে বিষয়টা থাকে সেটা তাদের মাথায় ওইভাবে কাজ করতো না। যেটা করতো হচ্ছে তরুণ প্রজন্মের ভিতরে, তারা অনেক বেশি এগিয়ে ছিল সেই যুগের নেতৃত্বের তুলনায়, অনেক বেশি এগিয়ে গিয়েছিল। এই ছাত্রদের রাজনীতির মানে যে প্রকাশটা কিভাবে ঘটেছে সেটা আমি বলি, একটা ঘটনা দিলেই বোঝা যাবে। 1970 সালের 22 ফেব্রুয়ারি তারিখে পল্টনের জনসভায় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়, কিন্তু ঘটনা এটা আমাদের বুঝতে হবে। 1970 সালে অর্থাৎ 71-এর যুদ্ধের 26শে মার্চ বা 25শে মার্চ রাত্রি থেকে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে যদি ধরে নেওয়া যায়, তার 1 বছর আগে কিন্তু পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ হিসেবে পরিচিত যে মানে ছাত্র ইউনিয়ন যে সংগঠনটা ছিল, তারা এই সময় 1970 সালের 22 ফেব্রুয়ারি তারিখে প্রকাশ্য জনসভায় ঢাকার পল্টনের জনসভায় স্বাধীনতার কর্মসূচি ঘোষণা করেছিল। এটা কতখানি ব্যবহারিক বা বাস্তবসম্মত হয়েছে আর কতখানি হয়নি সেটা আরেকটা আলোচনার বিষয়, কিন্তু তারা কাজটা কিন্তু করেছিল আরো আগে। অর্থাৎ এই স্বাধীনতার রাজনীতি যে তাদের ভেতরে ছিল এবং এটা কত প্রবলভাবে ছিল, কত গভীরভাবে ছিল, তার বহিঃপ্রকাশ হিসাবে, তার সাক্ষ্য হিসেবে কিন্তু আমরা এই ঘোষণাটা পাচ্ছি। এইটা হয়তো হিসাবে যৌক্তিকতার বিচারে এইটা হয়তো বেশি অগ্রগামী হয়ে গেছিল, কারণ জনগণ তখনও স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল না। স্বাধীনতার একটা যে জনগণ পাকিস্তান এনেছিল 47-এ, এরা ভোট দিয়ে তো পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল এখানকার মুসলমান বাঙালি, এবং তাদের পাকিস্তান প্রতিষ্ঠায় তাদের উদ্যোগটা বেশি ছিল। পশ্চিম পাকিস্তান তখনকার যেটা, তাদের ওখানকার মানে জনগণের চেয়ে, মুসলমানদের চেয়েও বাংলার মুসলমানদের ভূমিকাটা মানে পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী ছিল। তো স্বাভাবিকভাবে যতই জাতিগত বঞ্চনা থাক এবং ছাত্র তরুণ প্রজন্মের মধ্যে যতই ধর্মনিরপেক্ষ বা ধর্মমুক্ত অসাম্প্রদায়িক চেতনা যতই বিস্তার লাভ করুক, জনগণ তো বড় যে স্বায়ত্ত শাসন তারা চাইবে, তারা পাকিস্তান ভাঙতে চাইবে কেন? পাকিস্তান ভাঙার দায়িত্বটা শাসকদের উপরে দিতে হবে, তো দিতে হতো। তো সেক্ষেত্রে বলবো যে এই কর্মসূচিটা প্রকাশ্যে ঘোষণা করাটা, এতে হয়তো ছাত্রদের আবেগ, বামপন্থী ছাত্রদের আবেগ, 60-এর দশকের বিপ্লবী প্রজন্মের আবেগ প্রকাশ পেয়েছিল, এটা হতে পারে, কিন্তু এটা খুব যৌক্তিক হয়েছিল আমি তো মনে করি না। আমার ধারণা যে আসলে উচিত ছিল 66 সালেই একটা মানে দেরিতে হলেও একটা 66 সালের ভেতরেই 6 দফার আগে না হলেও 6 দফার পরে হলেও আর একটা কর্মসূচি দেওয়া উচিত ছিল, যেটা 14 দফার চেয়ে উন্নত হতো ছাত্রদের নিকট এবং তরুণদের নিকট, এটা গ্রহণযোগ্য হতো। অন্যদিকে নেতৃত্বও যদি সিনসিয়ার হতো সেরকম, মানে তাহলে তারা 14 দফা নিয়েও জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতে পারতো, সেটাও করেনি তারা। অর্থাৎ তারা আইন বিরোধী এবং পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হোক দুই পাকিস্তানে, এই ধরনের দিকটাতে তারা খুব একটা আগ্রহী ছিল না। তারা আগ্রহী ছিল শ্রমিক কৃষকদের ওই পেশাভিত্তিক কিছু অর্থনৈতিক কর্মসূচি, কিছু পেশাগত দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেই তারা আগ্রহী ছিল। এই রাজনীতি যেখানে নিয়ে যায় সেখানে তারা যাবে, তার বেশি না। অর্থাৎ রাষ্ট্রচিন্তা তাদের ছিল না। এদেরকে আমরা এক ধরনের সমাজ সংস্কারবাদী বা সমাজ সংস্কারক বলতে পারি, যারা সমাজের নীতি নৈতিকতা ভালো মন্দ এইগুলো নিয়ে চিন্তা করে। রাষ্ট্র ক্ষমতার বিষয়টা এদের কাছে গৌণ ছিল, রাষ্ট্র গঠনের বিষয়টা এদের কাছে মানে আসলে ওইভাবে ছিল না। এটা খুব গৌণ একটা বিষয় যে থেকেও থাকে। অর্থাৎ এরা ওই মার্ক্সবাদকে বুঝেছিল, কমিউনিস্ট রাজনীতিকে বুঝেছিল খুব যান্ত্রিকভাবে। সেই অর্থে বলা যায় যে এরা লেনিন বা মাও সেতুং এদেরকেও বুঝতে পারে নাই, বা হোচিমিন এদেরকে বোঝার মতো যোগ্যতা তাদের ছিল না। যাই হোক, এখন আমাদের দেশে যে ছাত্র তরুণ প্রজন্মের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে যেটা এর আগেও আমি বলেছিলাম, যে নেতৃত্বের সঙ্গে তাদের যে বিরোধ বা মতপার্থক্য একসঙ্গে থেকেছে, অনবরত দ্বন্দ্ব করেছে, দ্বন্দ্বে লিপ্ত থেকেছে। এক ধরনের ঐক্য কিন্তু এক ধরনের সহাবস্থান তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না এই তরুণ প্রজন্মের পক্ষে। স্বাভাবিকভাবে তারা কমিউনিস্ট নেতৃত্বের অধীনে থাকতো। এই কমিউনিস্ট নেতৃত্ব আবার ভাসানীকেও ঘিরে রেখেছিলেন। এটা খুব একটা হতে পারে, চমকপ্রদ আলোচনা হতে পারে যে ভাসানী একা ছিলেন ন্যাপের মধ্যে,
আর ছাত্ররা তো ন্যাপে ছিল না, কিন্তু তার নিচের দিকে ছিল, তারাও খুব মানে অসহায় ছিল দিক থেকে, নেতৃত্বহীন। ভাসানী আন্দোলনের মানুষ ছিলেন, আন্দোলনমুখী ছিলেন, কিন্তু কমিউনিস্ট পার্টির নেতারা এরা কিন্তু আন্দোলনকে সেইভাবে রাজনৈতিক আন্দোলনের দিকে যেতে বাধা দিত। এবং আইন বিরোধী আন্দোলন যখন 68 ডিসেম্বরে মনোয়ার ভাসানী শুরু করলেন, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টিকে সম্পূর্ণ অস্বীকার করে উনি এককভাবে কিন্তু আন্দোলনটা করেছিলেন। যেটার মূল বাহিনী হিসেবে ছাত্ররা এবং শেষে শ্রমিকরাও এসেছিল। বামপন্থী শ্রমিক যারা ছিল, মানে বামপন্থী শ্রমিক আন্দোলন যারা করেছিল, তাদের একটা ভালো ভূমিকা ছিল। তবে ছাত্রদের ভূমিকাটা ছিল সবচেয়ে অগ্রগামী, অগ্রণী। তারা এটাকে গ্রামে গ্রামান্তরে নিয়ে চলে যায়, সারা দেশে নিয়ে চলে যায়। এই বামপন্থী ছাত্ররা, বিশেষ করে ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপ তখন যারা করতো, তারা এটাকে সারা দেশে বিস্তৃত করে এই আন্দোলনটাকে, যেটা গণ অভ্যুত্থানে পরিণত হয় জানুয়ারিতে 1969। এই মানে তার আগে এবং পরে তারা এটাকে সারা দেশেই নিয়ে যায় ছাত্ররা, বামপন্থী ছাত্ররা। এখন যেটা উচিত ছিল, আমি যেটা মনে করি যে একটা কর্মসূচি যদি সেইভাবে একটা বলিষ্ঠ কর্মসূচি, অথবা একটা কর্মসূচি, স্বায়ত্তশাসন কর্মসূচিকে সামনে রেখে যদি ন্যাপ যদি সেই কর্মসূচিটা দিতে পারত সেই রকমভাবে, তাহলে তার আড়ালে ছাত্ররা সেই যুগের বা তরুণরা, বামপন্থী তরুণ প্রজন্ম, কৃষক শ্রমিকের মধ্যে তারা এই মানে তাদের যে স্বায়ত্তশাসন কর্মসূচি প্রকাশে এটাকে নিয়ে তার ভেতরে তারা স্বাধীনতার চিন্তা যেটা তারা প্রচার করছিল সেটাকে তারা আস্তে আস্তে সামনে আনার চেষ্টা করতে পারত। এইভাবে একটা প্রস্তুতি যদি তারা নিয়ে রাখতে পারত, তাহলে যেটা হতো সেটা হচ্ছে 69 সালে যখন গণঅভ্যুত্থান ঘটে গেল, 68 আন্দোলন 69-এ, তখন আমরা কি দেখি? আমরা দেখি গোটা দেশের রাষ্ট্র, যেটা পাকিস্তানের যে রাষ্ট্রযন্ত্র, এটা গ্রামাঞ্চলে, ব্যাপক গ্রামাঞ্চলে প্রায় অনুপস্থিত হয়ে গিয়েছিল। বহু জায়গায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল না। অনেক জায়গাতে সে কৃষক অভ্যুত্থানের মতো আসলে অভ্যুত্থানই ঘটে গিয়েছিল। বহু জায়গায় চোর ডাকাতদের জনসাধারণ মেরেছিল, হত্যা করেছিল। বহু জায়গায় মানে পুলিশের উপর, পুলিশ যেখানে হামলা করতে গেছে সেখানে পুলিশের উপর পাল্টা হামলা হয়েছে। পুলিশ ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল। বহু জায়গায় ইপিআররাও মানে জনসাধারণের সঙ্গে, যেখানে মানে জনসাধারণের উপর অত্যাচার করতো ইপিআর তৎকালীন, মানে বিডিআর এর আগের যে পাকিস্তান আমলের যে ইস্ট পাকিস্তান রাইফেলস, এরা মানে অনেক সময় খুব অত্যাচারী ভূমিকারা অবতীর্ণ হতো। এদের বিরুদ্ধে জনসাধারণ ক্ষোভ ছিল, সেখানেও কোনো কোনো জায়গায় এদের সঙ্গে সংঘাত হয়েছিল। সব মিলিয়ে গোটা, এছাড়া যেসব গ্রামীণ দুর্বৃত্ত ছিল, অবস্থাপন্ন লোকজন, ডাকাত পুষত, এই ধরনের লোকজন আক্রান্ত হয়েছিল। এই সময় অনেক লোক তো ওই সময় জনসাধারণ, কৃষকরা বিশেষ করে গণ অভ্যুত্থান করে মেরে ফেলেছিল। মানে ডজন ডজন, কয়েক মানে কত লোক যে মরেছে এখন আমার কাছে সংখ্যা বোধহয় তখনও সব জানা যায় নাই। তখন তো আর এখনকার মতো মিডিয়া বা প্রচার মাধ্যম ছিল না। তো বহু লোক এখানে মানে জনসাধারণ যাদেরকে শত্রু মনে করেছিল এবং বহু লোককে মেরে ফেলেছিল সেই সময়। তো যাই হোক, এক ধরনের এটাকে বলা যায় যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা দেশের একটা বড় অংশ মুক্ত হয়ে গেছিল, বলা যেতে পারে। এক ধরনের রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল না। তারপরে সামরিক আইন হলো 69 মার্চে। ইয়াহিয়া সামরিক শাসন জারি করলো, মানে ইয়াহিয়া সামরিক শাসক হলেন, প্রধান সামরিক শাসক। এই সময় যুদ্ধটা শুরু করতে পারত, ন্যাপের নেতৃত্বেই তো হতে পারত, যদি ন্যাপ স্বায়ত্তশাসন কর্মসূচিটা সেইভাবে নিয়ে অগ্রসর হতো আগে থেকে। তাহলে যেটা হতো, 69-এ আগে থেকে যদি প্রস্তুতি থাকতো, পার্টি যদি সেটা চাইতো, পার্টি যদি সেই ধরনের স্বায়ত্তশাসনের রাজনীতি, রাষ্ট্র গঠনে, পূর্ব বাংলায় স্বাধীন রাষ্ট্র গঠনের রাজনীতি আন্তরিকভাবে বিশ্বাস করতো কমিউনিস্ট পার্টি, চীনাপন্থী যাদেরকে আমরা এখন বলতে পারি, তারা যদি বিশ্বাস করতো, অর্থাৎ সশস্ত্র সংগ্রামে যারা বিশ্বাস করতো, এবং তরুণ প্রজন্মের স্বাধীনতার রাজনীতির যারা মানে প্রত্যক্ষভাবে সরাসরি বিরোধিতা করে নাই, এই অংশটা যদি এই স্বায়ত্তশাসন কর্মসূচিটা ন্যাপের মাধ্যমে রাখতে পারত এবং ভাসানীকে তার যথাযথ ভূমিকা পালন করতে দিতেন এরা, তাহলে যেটা হতে পারত সেটা হচ্ছে যে ওই সময়ে ব্যাপক গ্রামাঞ্চলে 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছিল, জনগণের যে জাগরণ ঘটেছিল, তখনই পাকিস্তানি সেনাবাহিনীকে পাল্টা গণবাহিনী দিয়ে মোকাবেলা করা যেতে পারত। অর্থাৎ যুদ্ধটা তখনই শুরু করা যেতে পারত।
তখন যেটা হতো এই যুদ্ধটা যৌক্তিকতা পেত। তারপর আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তারা নির্বাচনের পার্টি, নির্বাচনে যেত। আর পাকিস্তান এই যুদ্ধটাকে তখনই অত সহজে দমিয়ে দিতে পারতো এটা আমি মনে করি না। যুদ্ধ ব্যাপক এলাকায় হয়তো মুক্ত এলাকা প্রতিষ্ঠা হতো না, বা ব্যাপক এলাকা গ্রামাঞ্চল ব্যাপক বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার যে মুক্ত হয়ে যেত বা ঘাঁটি এলাকা হিসেবে গড়ে উঠতো, সেটা নাও হতে পারতো, কিন্তু কিছু এলাকা তারা মুক্ত করে রাখতে পারতো, এটা আমার মানে ধারণা। তখন যে পার্টির যে শক্তি ছিল এবং ন্যাপের যে বিশাল ভিত্তি ছিল, কৃষক সমিতির যে বিশাল ভিত্তি ছিল, তাতে সেটা সম্ভব হতে পারত। তারপরে ঘটনা আমরা বুঝি, তারপরে যা হতো সেটা হচ্ছে যে নির্বাচন একটা সময়, এটাই খুব স্বাভাবিক যে আওয়ামী লীগ এবং এদের চাপটা থাকতো। তারপরে আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে রক্ষা করার প্রয়োজন পাকিস্তান সরকার যেমন বুঝতো, তেমনি আমেরিকাও বুঝতো। সুতরাং শেষ পর্যন্ত একটা নির্বাচনী আপোষের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল, যেটাতে ন্যাপ যেতে পারতো না, হ্যাঁ, এবং বামপন্থীরা যেতে পারতো না। এই তরুণ প্রজন্ম তো এই নির্বাচন রাজনীতি পরবর্তীকালেও যায়নি। কিন্তু এইভাবে এটা যদি আগে যে ঘটনাটা ঘটা যেতে পারতো, সেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের ভেতরে মুক্ত এলাকার প্রস্তুতি এবং রাষ্ট্র গঠনের, পাল্টা রাষ্ট্র গঠনের প্রস্তুতি তারা যদি নিত, তাহলে যেটা হচ্ছে যে 69-এর গণঅভ্যুত্থানের পরিণতিতে এটাকে প্রতিহত করার জন্য যখন সামরিক আইন হলো, তখন সামরিক আইনকে তারা পাল্টা যুদ্ধ দিয়ে মোকাবেলা করতে পারত। তারপরে যেটা হতো, একটা সময় নির্বাচন আওয়ামী লীগ বিজয় লাভ করতো, কিন্তু প্যারালাল পাশাপাশি দুটো ধারা থাকতো। নির্বাচন কেউ কেউ মনে করেন যে 1970 সালের নির্বাচন বর্জন করাতে ন্যায় ভুল করেছিল এবং তার জন্যই তারা ব্যর্থ হয়েছিল। আমি কিন্তু এটা ঠিক মনে করি না। নির্বাচন বর্জন তো আমরা দেখেছি 1982 সালে এরশাদ যখন সামরিক অভ্যুত্থান সামরিক শাসন জারি করলো, ক্ষমতা দখল করলো, তারপরে কি যে নির্বাচনগুলো এরশাদ দিয়েছিলেন সেগুলোতে কি বিএনপি গিয়েছিল? 1986 সালের নির্বাচন, এখানে এটা বিএনপি বর্জন করেছিল। আওয়ামী লীগ গিয়েছিল 88টাতে, আওয়ামী লীগ আর যায় নাই, কিন্তু বিএনপি কোনোটাতেই যায় নাই। এবং এই যে বর্জনটা করেছিল, এর কিন্তু ফলটা 91 বিএনপি পেয়েছিল ক্ষমতায়, নির্বাচনে জয়লাভ করে। আর আওয়ামী লীগের খেসারত দিতে হয়েছিল। কাজে নির্বাচন বর্জন আর গ্রহণ এইটার ব্যাপার না। মূল ব্যাপারটা হচ্ছে এরা যে বিপ্লবী রাজনীতিটা করছিল বামপন্থীরা, এই ন্যাপ, ভাষা নেতৃত্বের ন্যাপ, এই ছাত্র ইউনিয়ন, বিপ্লবী যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, এরা যে রাজনীতিটা করছিল, এটা তো নির্বাচনমুখী রাজনীতি না। তাহলে তার জন্য তাদের আলাদা প্রস্তুতি নিতে হতো, এবং তার জন্য রাষ্ট্র গঠন, পাকিস্তানের ধর্ম পরিচয় ভিত্তিক রাষ্ট্রের বিপরীতে একটা মানে বাঙালির জাতি পরিচয় ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে তারা কাজ করছিল, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রথমে একটা স্বায়ত্তশাসন কর্মসূচি, তারপরে সেই স্বায়ত্তশাসন কর্মসূচিকে সামনে রেখে তারা স্বাধীনতার যে গোপন যে কর্মসূচি বা স্বাধীনতার যে প্রস্তুতি, সেটা নিয়ে তারা যেত। তাহলে যেটা হতে পারতো সেটা হচ্ছে তারা একটা যুদ্ধের মধ্য দিয়ে 69-এ সামরিক আইন জারি হলে একটা যুদ্ধের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করতে পারতো। এটা আওয়ামী লীগের ধারার বিপরীত ধারা হিসেবে অগ্রসর হতে পারতো। তারপরেরটা কি হতো সেটা হচ্ছে 71-এ না হলেও 72-এ বা যে কোনো সময় একটা যুদ্ধ, এটি স্বাভাবিক ছিল যে এরকম একটা হতে পারতো। মানে যুদ্ধের ঘটনাটা এটা স্বাভাবিক ছিল আমাদের দেশের বাস্তবতায়। মানে পাক আর্মির সঙ্গে ব্যাপক জনগণের এটা একটা ব্যাপক যুদ্ধ, এবং যুদ্ধ ভারতের হস্তক্ষেপ ঘটতো, এটা খুব স্বাভাবিক। কারণ ভারত তার শত্রু পাকিস্তানকে ভাঙতে চাইত প্রথমত। দ্বিতীয়ত, ভারত কোনো অবস্থাতেই চাইতো না যে পূর্ব বাংলায়, তৎকালীন পূর্ব বাংলায়, আজকের বাংলাদেশে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এটা এবং একটা প্রকৃত সেকুলার, প্রকৃত লোকবাদী বা ধর্ম পরিচয় মুক্ত একটি রাষ্ট্র গঠিত হোক বাঙালির, এইটা চাওয়ার কোনো কারণ তার ছিল না। কারণ তাহলে প্রথমত হচ্ছে ভারতের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্তরাধিকারকে তারা যে ধারণ করে যে রাষ্ট্রটা পরিচালনা করছে, বা যে রাষ্ট্রটা এখন পর্যন্ত টিকে আছে, তার অর্থনৈতিক ব্যবস্থা, তার রাজনৈতিক ব্যবস্থা, তার সাংস্কৃতিক ব্যবস্থা, এটা শুধু ব্রিটিশের কেন, মুঘল সাম্রাজ্যবাদের উত্তরাধিকারী হিসেবে ব্রিটিশ এসেছিল, ব্রিটিশের উত্তরাধিকারী হিসাবে হচ্ছে আজকের ভারত রাষ্ট্র। তাহলে সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে ব্যবস্থাটা তারা রক্ষা করছে,
যেটা সুফল ভোগ করছে এখনকার শাসক শ্রেণী, সেইটা বিপন্ন হতে পারতো বা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারতো। অন্যদিকে বাংলাদেশে বা পূর্ব বাংলায় বাঙালির জাতিরাষ্ট্র, প্রকৃত জাতিরাষ্ট্র যেটি হতো, সেটার প্রভাব তো পশ্চিমবঙ্গেও গিয়ে আছড়ে পড়তো, পশ্চিমবঙ্গ ত্রিপুরায়। এটা ভারতের জন্য চাওয়ার একটা খুব একটা পছন্দনীয় একটা ঘটনা হতো না। সুতরাং ভারত কোনো অবস্থাতেই এখানে যে একটা সমাজতান্ত্রিক এবং একটা জাতিরাষ্ট্র সত্যিকার অর্থে হতে দেওয়া বাঙালির, এবং বাঙালি সহ অন্যান্য জনগণ জাতির সত্তা যারা এখানে বাস করে তাদেরও অধিকার সমন্বিত একটা রাষ্ট্র এখানে গড়ে উঠুক, এটা চাওয়ার কোনো যৌক্তিক কারণ ভারতের থাকার মানে কারণ আমি দেখি না, কোনো কারণ ছিল না। সুতরাং শেষ পর্যন্ত কি হতো সেটা বলা মুশকিল। হয়তো কারণ আমাদের যে প্রস্তুতি দরকার একটা জাতি যুদ্ধ করার জন্য, এটা বাঙালির কোথায় ছিল? একাত্তরের আগে বাঙালি জাতি কখনো জাতীয় পরিসরে একটা যুদ্ধ করে নেই, একটা জাতীয় মুক্তিযুদ্ধ যেটাকে বলে সেটা কখনোই করেনি। সুতরাং তার জন্য এই একাত্তরই প্রথম, এবং এই একাত্তরের একটা অনভিজ্ঞ জাতির কাছ থেকে খুব বেশি আমরা আশা আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে তবু একাত্তর যেটা হয়েছে যেভাবেই হয়েছে, এখানে মানে অনেক জটিলতা আছে। আমি যেটা বললাম যে যারা যুদ্ধের রাজনীতিটা গড়েছিল তারা এটার নেতৃত্বে আসতে পারে নাই। 60-এর দশকে যে তরুণ প্রজন্ম পূর্ব বাংলার স্বাধীনতার যে যুদ্ধ তার রাজনীতি গড়েছিল, বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যেটা তারা গড়েছিল, তারা তো নেতৃত্বে আসতে পারেনি। শুধু তাই না, একদিকে তাদের নিজেদের ভেতরের নেতৃত্বের বাধা, অপরদিকে ভারত এবং আওয়ামী লীগের বাধা। একাত্তরের যে ঘটনাগুলো যারা জানেন যুদ্ধের সময়, তখন সেটাও জানা আছে সবারই। গ্রামাঞ্চলে এখানে বামপন্থীরা তো অনেকেই স্বাধীনতা যুদ্ধ করেছিল, গ্রাম অঞ্চল বহু জায়গায় মুক্ত করেছিল। তারপরও তারা তো আওয়ামী লীগ বা ভারতের দিক থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি, বিরোধিতা ছাড়া। হ্যাঁ, সুতরাং এই সমস্যাগুলো মুক্তিযুদ্ধের অন্তর্গত সমস্যা। এগুলো নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সমস্যাকে আমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধ 60-এর দশকের বামপন্থী তরুণ প্রজন্মের ফসলটা তারা তুলতে পারে নাই। তার কারণগুলো আমি বললাম, কিছু খুব সংক্ষিপ্ত আলোচনা, যদিও এটা আরও বিস্তারিত ভাবে বিষয়গুলো আসা দরকার। তবে আমি মনে করছি যে বিষয়টা আলোচনায় আসা দরকার। আমাদের নতুনভাবে অনেক কিছু বোঝার প্রয়োজন আছে। কেন বাংলাদেশের দুর্বৃত্তায়ন এইভাবে হলো 72 থেকে, জন্মের পর থেকে? কেন আওয়ামী লীগের এই ব্যর্থতা? এগুলো শুধু 2-4 জন ব্যক্তিগত দোষ দিয়ে লাভ নাই। মূল ঘটনাগুলোকে আমাদের বোঝার দরকার যে কী কারণে আমাদের রাজনীতির এই দুরবস্থা বা আমাদের এই সংকট, কী কারণে 72 থেকে আমরা দুর্বৃত্তায়নের যাত্রা শুরু দেখতে পাচ্ছি। কেন? তাহলে কি রাজনীতি যারা গড়েছিল তারা যুদ্ধের নেতৃত্বে আসতে পারেনি বলে সমস্যাটা হয়েছে? আর তারা যে আসতে পারে নাই নেতৃত্বে, তার কি কি কারণ ছিল? আমি খুব সংক্ষেপে কিছু আলোচনা করলাম, আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। বিষয়গুলোকে আর একটু পরিষ্কার করা দরকার। আমার মনে হয় এটা একাধিক আলোচনায় আমরা একার আলোচনা না, অনেকেরই এক্ষেত্রে, বিশেষ করে আমি মনে করি আমাদের 60-এর দশকে যে প্রজন্ম এদেশে স্বাধীনতার এবং বিপ্লবের রাজনীতিটা গড়েছিল, সশস্ত্র সংগ্রামের রাজনীতিটা গড়েছিল দেশের মুক্তির জন্য, তাদের আত্মানুসন্ধান প্রয়োজন, তাদের মধ্যে আলোচনা বিতর্কের প্রয়োজন, বিষয়গুলোকে সামনে তুলে নিয়ে আসার। অনেক কিছুই কিন্তু ভুলে গেছে অনেকেই, বা মনে হয় যেন ভুলে গেছে, আনছেন না, আলোচনায় আনছেন না। আমার মনে হয় বিষয়গুলোকে এখন নতুন করে আনা দরকার, আনার সময় হয়েছে।